Dear learners, good evening everybody. I am Dr. Abhijit. আমি ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে রেজিস্টার মেডিসিন হিসেবে কর্মরত আছি। Today I will talk on spondyloarthritis. You can say this will be an overview of spondyloarthritis. So let us start. Today's topic is an introduction to spondyloarthritis. In short, spondyloarthritis we can call SPA. Spondyloarthritis are a group of common disorders. Common disorder বলতে আসলে SPA বা স্পন্ডাইলোআর্থ্রাইটিস এটা একটা আমব্রেলা টার্ম। এর অধীনে অনেকগুলো ডিজিজ রয়েছে। একটু পরেই আপনারা জানতে পারবেন কি কি ধরনের রোগ রয়েছে। তো এই এই কারণে বলা হয় যে স্পন্ডাইলোআর্থ্রাইটিস আর এ গ্রুপ অফ কমন ডিসঅর্ডার। Genetics play a major role in the etiology of spondyloarthritis. এবং আমরা বলেছি যে early diagnosis is very important to prevent disability and progression. Multidimensional assessment is necessary and multidisciplinary treatment is recommended for spondyloarthritis. প্রথমে আমরা একটু প্রিভ্যালেন্সটা জেনে নিই। স্পন্ডাইলোআর্থ্রাইটিসের প্রিভ্যালেন্স কেমন? ওয়ার্ল্ড ওয়াইড স্পন্ডাইলোআর্থ্রাইটিসের প্রিভ্যালেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 0.5 to 2%। এটা বিভিন্ন স্টাডি টু স্টাডি ভেরি করে। আবার বিভিন্ন নেশন টু নেশন এটা ভেরি করে, মানে বিভিন্ন রেশিয়াল ভেরিয়েশন আছে। যেমন একটা বড় ধরনের স্টাডি, নেদারল্যান্ডে একটা বড় ধরনের স্টাডিতে দেখা গেছে যে এরা প্রতি লক্ষ মানুষের মধ্যে 68 জনকে আক্রান্ত করে। মানে 1 লক্ষ মানুষের মধ্যে নেদারল্যান্ডে 68 জনের স্পন্ডাইলোআর্থ্রাইটিস পাওয়া গেছে। আবার আমেরিকাতে আরেকটি বড় ধরনের স্টাডিতে দেখা গেছে যে 1 লক্ষ মানুষের মধ্যে 197 জন স্পন্ডাইলোআর্থ্রাইটিসে আক্রান্ত। আমাদের দেশ এবং ইন্ডিয়াতে একটা স্টাডি হয়েছে, আপনারা স্ক্রিনের নিচের দিকে অথকে দেখতে পাচ্ছেন, জিটলার এইস। ওনার স্টাডিতে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে বাংলাদেশে প্রতি 10,000-এ 4 জন মানুষকে স্পন্ডাইলোআর্থ্রাইটিস আক্রান্ত হিসেবে দেখানো হয়েছে এবং ইন্ডিয়াতে প্রতি 10,000 মানুষের মধ্যে 7 থেকে 9 জন স্পন্ডাইলোআর্থ্রাইটিসে আক্রান্ত। তার মানে স্পন্ডাইলোআর্থ্রাইটিস কিন্তু নট এ কমন ডিজিজ, নট অ্যান আনকমন ডিজিজ। এটা কিন্তু প্রতি 10,000-এর মধ্যে 4 জন আক্রান্ত আমাদের দেশে। ইপিডেমিওলজি, আমরা যদি ইপিডেমিওলজি হিসেবে দেখতে পাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইপিডেমিওলজির পয়েন্ট হচ্ছে এজ এবং জেন্ডার। তো এজ অফ অনসেট স্পন্ডাইলোআর্থ্রাইটিসে কিন্তু আমরা বলি যে লেট টু 14 ইয়ার্স, অর্থাৎ স্পন্ডাইলোআর্থ্রাইটিস রোগটি কিন্তু 40 বছরের আগে আক্রান্ত করে। অর্থাৎ প্রথম যে সময় সিমটম দেখা যায় তখন কিন্তু পেশেন্টের বয়স সাধারণত 40-এর কম থাকে এবং এটা শুরু হয় টিনেজের শেষের দিকে, কিন্তু 40 বছরের আগে সাধারণত ম্যাক্সিমাম পেশেন্ট রোগীর লক্ষণ শুরু হয়ে যায়। জেন্ডারের ক্ষেত্রে বলা আছে যে মেল টু ফিমেল রেশিও, এখানে মেল টু ফিমেল রেশিও বলা হচ্ছে 2:1 থেকে 3:1, অর্থাৎ মেল কিন্তু ফিমেলদের চাইতে ডবল অথবা 3 গুণ বেশি আক্রান্ত হন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ফিমেলদের, আমরা বলেছি যে ফিমেলস হ্যাভ মাইল্ডার অর সাবক্লিনিক্যাল ডিজিজ। ফিমেলদের কিন্তু এটা অল্প মাত্রায় রোগটি আক্রান্ত করে। এখন হোয়াট আর দ্য টাইপস অফ স্পন্ডাইলোআর্থ্রাইটিস? ইট ইজ এ ভেরি কমন কোশ্চেন। আপনাদের পরীক্ষার সময় যদি লং কেসে স্পন্ডাইলোআর্থ্রাইটিসের পেশেন্ট থাকে অথবা ভাইবা বোর্ডে কিন্তু সহজেই জিজ্ঞেস করা হয়, খুবই কমনলি জিজ্ঞেস করা হয় যে স্পন্ডাইলোআর্থ্রাইটিসের কয় ধরনের, বা টেল মি হোয়াট আর দ্য টাইপস অফ স্পন্ডাইলোআর্থ্রাইটিস। এখন দেখুন, স্পন্ডাইলোআর্থ্রাইটিস কিন্তু অ্যাকচুয়ালি দেয়ার আর 6 টাইপস অফ স্পন্ডাইলোআর্থ্রাইটিস। আমরা বলেছিলাম যে এটা একটা গ্রুপ অফ কমন ডিসঅর্ডার। সেই কমন ডিসঅর্ডার গুলো কি কি? অর্থাৎ স্পন্ডাইলোআর্থ্রাইটিস টাইপস এর মধ্যে যে 6টি ভাগে ভাগ করা হয়, এই 6টি ভাগ আপনাদের একটু মনে রাখতে হবে।
এক নম্বরে আমরা বলেছি এক্সিয়াল এসপিএ, মানে এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস। এর আন্ডারে দু রকমের ডিজিজ আছে, একটা হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, আর একটি হচ্ছে নন রেডিওগ্রাফিক এক্সিয়াল এসপিএ। অর্থাৎ এই যে ভাগটা, এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস দু রকমের, একটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস আর একটা হলো নন রেডিওগ্রাফিক এক্সিয়াল এসপিএ, অথবা সংক্ষেপে আমরা বলতে পারি এনআর এক্সিয়াল এসপিএ। তো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস মানে হচ্ছে যখন রেডিওগ্রাফিক ফাইন্ডিং আমরা প্রমিনেন্ট পাবো, যে পেশেন্টের এক্সরেতে মানে সিগনিফিক্যান্ট চেঞ্জ রয়েছে, যেটা রেখে আমরা বলবো যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। কিন্তু কখনো কখনো আর্লি স্টেজে, এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিসের আর্লি স্টেজে যখন এক্সরেতে সিগনিফিক্যান্ট চেঞ্জ আসবে না, সেই স্টেজটাকে আমরা বলবো নন রেডিওগ্রাফিক এক্সিয়াল এসপিএ। অর্থাৎ রেডিওগ্রাফিতে এখনো চেঞ্জ আসেনি, ভবিষ্যতে আসবে, এরকম আর্লি স্টেজটাকে আমরা বলবো নন রেডিওগ্রাফিক এক্সিয়াল এসপিএ। আর যখন এক্সরেতে সিগনিফিক্যান্ট চেঞ্জ চলে আসবে, সেটাকে আমরা বলবো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। তাহলে এক নাম্বার হলো এক্সিয়াল এসপিএ, যেটা দুই রকমের, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এবং নন রেডিওগ্রাফিক এক্সিয়াল এসপিএ। এছাড়া নাম্বার 2 আমরা বলবো যে পেরিফেরাল স্পন্ডাইলোআর্থ্রাইটিস। নাম্বার 3 স্পন্ডাইলোআর্থ্রাইটিস অ্যাসোসিয়েটেড উইথ সোরিয়াসিস অর সোরিয়াটিক আর্থ্রাইটিস। নাম্বার 4 স্পন্ডাইলোআর্থ্রাইটিস অ্যাসোসিয়েটেড উইথ আইবিডি, মানে ইনফ্লামেটরি বাউল ডিজিজ অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস। ইনফ্লামেটরি বাউল ডিজিজ কি কি আছে? আলসারেটিক কোলাইটিস এন্ড ক্রোনস ডিজিজ। আপনারা জানেন যে আলসারেটিক কোলাইটিস এবং ক্রোনস ডিজিজ দুটো মূলত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের ডিজিজ। এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের ডিজিজের সাথে যখন স্পন্ডাইলোআর্থ্রাইটিসের ক্লিনিক্যাল ফিচার্স থাকে, তখন আমরা বলি আইবিডি অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস। নাম্বার 5 রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এবং নাম্বার 6 জুভেনাইল অনসেট স্পন্ডাইলোআর্থ্রাইটিস। স্পন্ডাইলোআর্থ্রাইটিস যখন 16 বছরের আগে শুরু হয়, তখন আমরা তাকে বলি জুভেনাইল অনসেট স্পন্ডাইলোআর্থ্রাইটিস। তাহলে এই শব্দ, এই টার্মগুলো এবং এই 6 রকমের টাইপ কিন্তু আপনাদেরকে সকলের মনে রাখতে হবে। এটা লং টেস্টেও একটা কমন কোশ্চেন এবং ভাইভা বোর্ডেও একটা কমন কোশ্চেন। প্যাথোজেনেসিস অফ স্পন্ডাইলোআর্থ্রাইটিস। প্রত্যেকটা ডিজিজের প্যাথোজেনেসিস ভালো মতো না বুঝলে কিন্তু আসলে ওই ডিজিজের ম্যানেজমেন্ট এবং ইনভেস্টিগেশন, প্রগনোসিস, ফলো আপ এগুলো কিছুই ভালো বোঝা যায় না। তো এখন স্পন্ডাইলোআর্থ্রাইটিসের প্যাথোজেনেসিস আসলে অনেক বড়, খুব সংক্ষেপে যখন এবং খুবই কঠিন। বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু প্যাথোজেনেসিস ভালো মতো বলতে পারেন না। তো এখানে আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝার জন্য আমি যেটা বলবো, আপনারা প্রথম লাইনটি ভালো করে খেয়াল করুন, যে যখন আপনাদেরকে যদি কখনো জিজ্ঞেস করা হয়, যে এটা খুবই রেয়ারলি আপনাদের জিজ্ঞেস করা হতে পারে যে স্পন্ডাইলোআর্থ্রাইটিসের প্যাথোজেনেসিস, কিন্তু আপনাদেরকে ডিজিজ ভালো মতো বোঝার জন্য প্যাথোজেনেসিস ভালো করে জানতে হবে। তাহলে প্রথম লাইনটি আপনারা ভালো করে খেয়াল করুন। আমরা বলেছি যে কমপ্লেক্স ইন্টারপ্লে between genetic, environmental factors and cytokine producing cells, মানে এই এক কথার মধ্যে দিয়ে কিন্তু প্যাথোজেনেসিসের আমরা একটা বড় অংশ বুঝিয়ে দিতে পারতেছি। সেটা কিরকম? যে স্পন্ডাইলোআর্থ্রাইটিসের কিছু জেনেটিক ফ্যাক্টর থাকবে, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকবে, এবং এই জেনেটিক ফ্যাক্টর এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের সাথে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেমের যে সমস্ত সেল রয়েছে, যেমন ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, মনোসাইট, ডেনড্রাইটিক সেল, এই সমস্ত সেল কিছু সাইটোকাইন প্রোডাকশন করে। এই সাইটোকাইন প্রোডাকশন গুলো ক্রনিক ইনফ্লামেটরি একটা প্রসেস তৈরি করে। এই ক্রনিক ইনফ্লামেশনের কারণে, যখন ক্রনিক ইনফ্লামেশন আমাদের এক্সিয়াল স্কেলেটন, মানে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, স্পাইন, আদার জয়েন্ট গুলো, এমফিসিস এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টকে আক্রান্ত করে, তখন এই স্পন্ডাইলোআর্থ্রাইটিস ডিজিজের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন শুরু হয়। তাহলে সবচেয়ে যেটা খুব ইজিলি আপনারা মনে রাখতে পারবেন, দেয়ার ইজ এ কমপ্লেক্স ইন্টারপ্লে বিটুইন জেনেটিক ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অ্যান্ড সাইটোকাইন প্রডিউসিং ইমিউন সেলস। এখন আমরা তিনটা কথা বলেছি, জেনেটিক, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং
interleukin produced by immune cells. প্রথমে হোয়াট ইজ জেনেটিক ফ্যাক্টর? জেনেটিক ফ্যাক্টর এখানে আপনারা শুধুমাত্র একটা কথা জানলেই চলবে যে HLA-B27 it is a gene is the dominant genetic risk factor for spondyloarthritis. এছাড়া আরো কিছু জেনেটিক ফ্যাক্টর রয়েছে, কিন্তু সেগুলো আপনাদেরকে না জানলেও আপনাদের এই গ্রাজুয়েশন লেভেলে চলবে। আপনারা শুধু মনে রাখবেন জেনেটিক ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেনেটিক ফ্যাক্টর হচ্ছে HLA-B27. Now, number 2, environmental factors. There are several environmental factors. তার মধ্যে সংক্ষেপে যদি আমরা গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলি, তাহলে আমাদেরকে বলতে হবে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, জেনিটোইউরিনারি অ্যান্ড আদার ইনফেকশন। সামটাইমস বায়োমেকানিক্যাল স্ট্রেস যেমন ট্রোমা, এই বায়োমেকানিক্যাল স্ট্রেস এবং বিভিন্ন রকমের ইনফেকশন, পার্টিকুলারলি জিআইটি এবং ইউরিনারি সিস্টেম, এগুলো গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তো এই যাদের জেনেটিক ফ্যাক্টর থাকে, অর্থাৎ এই HLA-B27 থাকে, এবং যখন এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের সাথে যখন একটা ইন্টারপ্লে তৈরি হয়, তখন ক্রনিক একটা ইনফ্লামেটরি প্রসিডিউর তৈরি হয়, সেটা এক্সিয়াল স্কেলেটন, জয়েন্ট, এনথেসিস কে ইনভলভমেন্ট হয় এবং স্পন্ডাইলোআর্থ্রাইটিসের ক্লিনিক্যাল ফিচার বা ম্যানিফেস্টেশন শুরু হয়। নাও, what are the clinical manifestations of spondyloarthritis? আমরা স্পন্ডাইলোআর্থ্রাইটিসের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মাসকুলোস্কেলেটাল ফিচার, আর একটা হচ্ছে নন মাসকুলোস্কেলেটাল ফিচার। যদিও স্পন্ডাইলোআর্থ্রাইটিস মূলত একটা মাসকুলোস্কেলেটাল ডিজিজ, কিন্তু এই ডিজিজগুলোতে মাসকুলোস্কেলেটাল ম্যানিফেস্টেশনের সাথে কিছু নন মাসকুলোস্কেলেটাল ম্যানিফেস্টেশন বা কমপ্লিকেশন তৈরি হয়। তো আমরা প্রথমে দেখি what are the musculoskeletal manifestations of spondyloarthritis. নাম্বার 1, আমরা বলেছি যে ইনফ্লামেটরি বাউল আইবিপি, ইনফ্লামেটরি ব্যাক পেইন। আইবিপি মানে হচ্ছে ইনফ্লামেটরি ব্যাক পেইন। তার মানে একটা প্রথমেই আমরা ইন্ডিকেট করে দিলাম এক্সিয়াল ইনভলভমেন্ট। এক্সিয়াল মানে আমরা প্রথম লেকচারে বলেছিলাম যে এক্সিয়াল জয়েন্ট কি কি আছে। আমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট এবং স্পাইন। যদি স্যাক্রোইলিয়াক জয়েন্ট এবং স্পাইন ইনভলভমেন্ট হয়, তাহলে পেশেন্টের ইনফ্লামেটরি ব্যাক পেইন হয়। যেহেতু এটা একটা ইনফ্লামেটরি ডিসঅর্ডার, সুতরাং পেশেন্ট প্রেজেন্ট করবে ইনফ্লামেটরি ব্যাক পেইন, আইবিপি। এখন এক্সিয়াল ইনভলভমেন্টের পাশাপাশি পেরিফেরাল ইনভলভমেন্টও কিন্তু হয়। পেরিফেরাল ইনভলভমেন্ট বলতে আপার লিম্ব এবং লোয়ার লিম্বের জয়েন্ট। তাহলে পেরিফেরাল আর্থ্রাইটিস ডেভেলপমেন্ট হতে পারে, আপার লিম্বের জয়েন্টও ইনভলভমেন্ট হতে পারে, লোয়ার লিম্বের জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে। কিন্তু স্পন্ডাইলোআর্থ্রাইটিসের কমন ক্লিনিক্যাল প্যাটার্ন আমরা প্রথম দিনের লেকচারে ডিসকাস করেছিলাম যে এটা প্রিডোমিনেন্টলি লোয়ার লিম্ব এবং লার্জ জয়েন্টকে ইনভলভ করে। নাম্বার 3 আমরা বলেছি ড্যাকটাইলাইটিস। প্রথম লেকচারে কিন্তু আমরা ড্যাকটাইলাইটিস সম্পর্কে বিস্তারিত বলেছি। আজকেও আমি সামনে যখন আমি অগ্রসর হব তখন ড্যাকটাইলাইটিস আমি বলবো। তো এখানে যেটা বলি যে এন্টায়ার সোয়েলিং অফ এ ডিজিট। ডিজিট মানে হচ্ছে হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল যখন সম্পূর্ণ ফুলে যায়, সেটাকে আমরা বলি ড্যাকটাইলাইটিস। আর একটা ফিচার আমরা বলেছি যে এনসিসাইটিস। হোয়াট ইজ এনসিসাইটিস? আমরা প্রথম লেকচারে ডিসকাস করেছিলাম যে বোনসের যে পয়েন্টে মাসল, লিগামেন্ট, টেন্ডন, ফাসা এবং জয়েন্ট ক্যাপসুল অ্যাটাচমেন্ট নেয়, সেই পয়েন্টটাকে বলা হয় এনসিসিস। এবং এই সাইট অফ এনসিসিসে যদি পেইন হয়, সোয়েলিং হয়, মানে ফিচার্স অফ ইনফ্লামেশন থাকে, তাহলে আমরা বলি এনসিসাইটিস। এখন চেস্ট ওয়াল অ্যান্ড রিব কেস পেইন। আমরা জানি যে আমাদের মানে রিবস গুলোতে প্রচুর মাসলের অ্যাটাচমেন্ট নেয়। তার মানে রিবসের যে পয়েন্টে মাসল গুলো অ্যাটাচমেন্ট নেয়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এনসিসিস। এবং স্পন্ডাইলোআর্থ্রাইটিসে যেহেতু এনসিসাইটিস হয়, সুতরাং পেশেন্টের কিন্তু চেস্ট ওয়াল এবং রিব কেস পেইন খুবই কমন। তাহলে মাসকুলোস্কেলেটাল ফিচার্সের মধ্যে ইনফ্লামেটরি ব্যাক পেইন, পেরিফেরাল আর্থ্রাইটিস, ড্যাকটাইলাইটিস, এনসিসাইটিস and chest wall and rib cage pain. These are the important clinical manifestations of spondyloarthritis. Now, what are the non-musculoskeletal features? মানে মাসকুলোস্কেলেটাল সিস্টেমের বাইরে যে সমস্ত অর্গান রয়েছে, সেখানে কিছু
কমপ্লিকেশনস বা ক্লিনিক্যাল ফিচার্স দেখা যেতে পারে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চোখে আই 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 ইনভলভমেন্ট হলে অ্যান্টেরিয়র ইউভাইটিস হতে পারে। ইউভাইটিস কি? ইনফ্লামেশন ইন দি ইউভিয়াল ট্রাক্ট, আমরা সংক্ষেপে বলতে পারি আইরাইটিস অথবা আইভিডিও সাইক্লাইটিস। যদি ইউভিয়াল ট্রাক্ট ইনভলভমেন্ট হয় তাহলে পেশেন্টের অ্যান্টেরিয়র ইউভাইটিস হতে পারে, যদিও পোস্টেরিয়র ইউভাইটিসও অন্য ডিজিজে হতে পারে, কিন্তু এখানে স্পন্ডাইলোআর্থ্রাইটিসের কমন ম্যানিফেস্টেশন হচ্ছে অ্যান্টেরিয়র ইউভাইটিস। এছাড়া কনজাংটিভাইটিস হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে বাকাল এন্ড বাউল আলসারেশন হতে পারে। স্কিন মূলত স্পন্ডাইলোআর্থ্রাইটিসের যেগুলো টাইপস আছে তার মধ্যে সোরিয়াটিক আর্থ্রাইটিসে স্কিন ইনভলভমেন্ট হয়, স্কিন এবং নেইল ইনভলভমেন্ট হয়। স্কিনে কিরকম ম্যানিফেস্টেশন হতে পারে? সোরিয়াসিস হতে পারে এবং পাস্টিউলার স্কিন লেশন হতে পারে। আর যখন নেইল ইনভলভমেন্ট হয় সেটাকে বলা হয় সোরিয়াটিক নেইল ডিজিজ বা নেইল ডিস্ট্রফি। এছাড়া ইরেইথেমা নোডোসাম, যেটাকে সংক্ষেপে আমরা ইএন হিসেবে এখানে দেখানো হয়েছে, ইরেইথেমা নোডোসাম হতে পারে, যেগুলো হচ্ছে টেন্ডার সোয়েলিং প্রিডোমিনেন্টলি ইন দি শিন অফ টিবিয়া, এরকম হলে সেগুলোকে আমরা বলি ইরেইথেমা নোডোসাম। এছাড়া গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে রেয়ারলি ইউরেথ্রাইটিস হতে পারে, প্রোস্টেটাইটিস হতে পারে এবং হার্টে অ্যাওর্টিক ইনকম্পিটেন্স বা অ্যাওর্টিক রিগার্জিটেশন হতে পারে, কার্ডিয়াক কন্ডাকশন ডিফেক্ট হতে পারে। স্পন্ডাইলোআর্থ্রাইটিসের ম্যাক্সিমাম পেশেন্টদের অত্যন্ত ফেটিক থাকে, আর্লি ফেটিক মানে এক্সারসাইজ ইনটলারেন্স, জেনারেলাইজড উইকনেস, ফিভার এবং ওয়েট লস থাকতে পারে। এখন ইনফ্লামেটরি ব্যাক পেইন আমরা কখন বলবো? একটা পেশেন্টের ব্যাক পেইন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করলে সেটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে পেশেন্টের এই পেইনটা কি, ব্যাক পেইনটা কি ইনফ্লামেটরি নাকি মেকানিক্যাল। কারণ ইনফ্লামেটরি ব্যাক পেইন হলে আমাদের চিন্তা করতে হবে যে পেশেন্টের স্পন্ডাইলোআর্থ্রাইটিস হতে পারে, আর ম্যাক্সিমাম ব্যাক পেইন আসলে মেকানিক্যাল ব্যাক পেইন। প্রথম লেকচারে আমরা কিন্তু ইনফ্লামেটরি পেইন এবং মেকানিক্যাল পেইনের একটা ডিফারেন্স আমরা জেনে ফেলেছি। তো এখানে ইনফ্লামেটরি ব্যাক পেইনের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, কিন্তু এখানে দেখুন যে আমরা এখানে দেখিয়েছি 1 2 3 4 5 6 7 8 এই 8টা ক্রাইটেরিয়া আছে, এই 8টা ফিচার্স আছে ইনফ্লামেটরি ব্যাক পেইনের। সেই 8টা ফিচার্সের মধ্যে পেশেন্টের এজ অফ অনসেট আমরা বলেছি লেস দ্যান 40 ইয়ার্স হতে হবে, পেইনটা ব্যাক পেইনটা ইনসিডিয়াস অনসেট হতে হবে, অর্থাৎ ধীরে ধীরে পেইনটা শুরু হবে এবং পেইনের ডিউরেশন কমপক্ষে 3 মাস হতে হবে। এছাড়া প্রথম দিনের লেকচারে আমরা জেনেছি যে ইনফ্লামেটরি পেইন ইনক্রিজ অ্যাট রেস্ট, অর্থাৎ পেশেন্ট যে সময় রাতে ঘুমিয়ে থাকবে, রাতের বেলায় যখন রেস্ট নেবেন তখন কিন্তু পেইনটা বেড়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ইমপ্রুভমেন্ট উইথ এক্সারসাইজ। পেশেন্ট যখন অ্যাক্টিভিটি করবে এবং এক্সারসাইজ করবে, এই ইনফ্লামেটরি পেইন অ্যাক্টিভিটিতে বা এক্সারসাইজে কমে যায়, কিন্তু মেকানিক্যাল পেইন কিন্তু অ্যাক্টিভিটি বা এক্সারসাইজে বেড়ে যায়। এখন রেস্ট নিলে ইনফ্লামেটরি পেইন কমে না, এমনকি বেড়ে যেতে পারে, কিন্তু মেকানিক্যাল পেইন রেস্টে ইমপ্রুভমেন্ট হয়। তাহলে ইনফ্লামেটরি ব্যাক পেইনের আরেকটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে নো ইমপ্রুভমেন্ট উইথ রেস্ট। আরেকটি বিষয় হচ্ছে মর্নিং স্টিফনেস। আমরা মর্নিং স্টিফনেস কি জিনিস আমরা কিন্তু প্রথম দিনের লেকচারে আমরা বলেছিলাম যে ব্যথা না, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পেশেন্টের মনে হবে সারা শরীর একেবারে টাইট হয়ে আছে, জ্যাম লেগে আছে, শক্ত হয়ে আছে, এই জিনিসটাকে আমরা বলি মর্নিং স্টিফনেস। এই মর্নিং স্টিফনেস ইউজুয়ালি ইনফ্লামেটরি ব্যাক পেইনে 30 মিনিটের বেশি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অল্টারনেটিং বাটক পেইন। অল্টারনেটিং বাটক পেইন বলতে বোঝায় পেশেন্টের কখনো কখনো ডান পাশের কোমরে ব্যথা হবে, আবার কখনো কখনো পেশেন্টের বাম পাশে কোমরে ব্যথা হবে, এইটাকে বলা হয় অল্টারনেটিং বাটক পেইন, কখনো বাম পাশে কখনো ডান পাশে। এখানে আমরা একটা আসাস ক্রাইটেরিয়া ফর ইনফ্লামেটরি ব্যাক পেইন আমরা এখানে উল্লেখ করেছি। আসাস ক্রাইটেরিয়া বলতে বোঝায় অ্যাসেসমেন্ট অফ স্পন্ডাইলোআর্থ্রাইটিস স্টাডি গ্রুপ।
এটা একটা ইন্টারন্যাশনাল এক্সপার্ট গ্রুপ, সংক্ষেপে এক্সপার্ট ক্রাইটেরিয়াও বলা হয়। আমরা যে একটু আগে দেখালাম যে ইনফ্লামেটরি ব্যাক পেইনের 8টি ক্লিনিক্যাল ফিচার আছে, সেই 8টির মধ্যে 5টিকে সবচাইতে গুরুত্বপূর্ণ 5টিকে নিয়ে আঠাশ এক্সপার্ট ক্রাইটেরিয়া তৈরি করা হয়েছে। এই 5টি ক্রাইটেরিয়ার মধ্যে যদি 4টি ক্রাইটেরিয়া থাকে তাহলে আমরা বলতে পারবো যে পেশেন্টের বলতে ক্লাসিফাই করতে পারবো যে এই পেইনটা ইনফ্লামেটরি ব্যাক পেইন। এই 5টি ক্রাইটেরিয়ার মধ্যে 4টি থাকতে হবে। এখানে কি কি আছে? অনসেট আছে, ইমপ্রুভমেন্ট উইথ এক্সারসাইজ, নো ইমপ্রুভমেন্ট উইথ রেস্ট অ্যান্ড পেইন এট নাইট। এই 5টি ক্রাইটেরিয়ার মধ্যে 4টি থাকলে আমরা সেই ব্যাক পেইনটাকে ক্লাসিফাই করতে পারবো যে পেশেন্টের ইনফ্লামেটরি ব্যাক পেইন। নাও পেরিফেরাল ইনভলভমেন্ট, পেরিফেরাল আর্থ্রাইটিস। আমরা কিন্তু প্রথম দিনের লেকচারে বলেছিলাম যে হোয়াট আর দ্য কমন প্যাটার্ন অফ স্পন্ডাইলোআর্থ্রাইটিস। সেখানে আমরা বলেছিলাম যে অ্যাসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি oligoarthritis predominantly involving large joints of lower limb. That means peripheral spondyloarthritis এর প্যাটার্ন অফ ইনভলভমেন্ট, পেরিফেরাল ইনভলভমেন্ট হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল, অর্থাৎ যদি বাম পাশের এলবো জয়েন্ট আক্রান্ত হয়, ডান পাশের এলবো জয়েন্ট আক্রান্ত নাও হতে পারে। আবার বাম পাশের নি জয়েন্ট ইনভলভমেন্ট হলো, ডান পাশের নি জয়েন্টটা ইনভলভমেন্ট হলো না, বা বাম পাশের হিপ জয়েন্ট ইনভলভমেন্ট হলো, ডান পাশের হিপ জয়েন্টটা ইনভলভমেন্ট হলো না। এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক্যাল। এবং আমরা এখানে স্পন্ডাইলোআর্থ্রাইটিসের আরেকটি টিপিক্যাল প্যাটার্ন হচ্ছে এটা লোয়ার লিম্বকে বেশি আক্রান্ত করে আপার লিম্বের তুলনায়, লোয়ার লিম্বের জয়েন্ট গুলোকে বেশি আক্রান্ত করবে। এবং অলিগো আর্টিকুলার প্যাটার্ন, অলিগো আর্থ্রাইটিস বলতে আমরা বুঝিয়েছিলাম যখন আর্থ্রাইটিস 2 to 4 জয়েন্ট ইনভলভমেন্ট হবে, অর্থাৎ 2 থেকে 4টা জয়েন্ট আক্রান্ত হলে সেটাকে আমরা বলি অলিগো আর্থ্রাইটিস। তাহলে পেরিফেরাল আর্থ্রাইটিসটা টিপিক্যালি অ্যাসিমেট্রিক্যাল এবং প্রিডমিনেন্টলি লোয়ার লিম্বকে ইনভলভমেন্ট করবে এবং অলিগো আর্টিকুলার প্যাটার্ন হবে। এখানে আপনারা এই ইমেজটি দেখতে পারেন, আমি ফার্স্ট লেকচারে আমরা এই ইমেজটি দেখিয়েছিলাম। এখানে অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট অফ স্পন্ডাইলোআর্থ্রাইটিস দেখানো হয়েছে। প্রথম ছবিটিতে মানে লেফট প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে রাইট এলবো ইনভলভমেন্ট হয়েছে কিন্তু লেফট এলবো ইনভলভমেন্ট হয়নি। আবার লেফট রিস্ট ইনভলভমেন্ট হয়েছে কিন্তু রাইট রিস্ট ইনভলভমেন্ট হয়নি। লেফট নি ইনভলভমেন্ট হয়েছে, রাইট নি ইনভলভমেন্ট হয়নি। আবার পেশেন্টের স্যাক্রোইলিয়াক জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে, রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট কিন্তু লেফট স্যাক্রোইলিয়াক জয়েন্ট ইনভলভমেন্ট হয়নি। আবার ডান পাশে বা প্যানেল বি তে আপনি দেখতে পাচ্ছেন সেখানেও অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, স্পাইন ইনভলভমেন্ট, বাইল্যাটারাল স্যাক্রোইলিয়াক জয়েন্ট ইনভলভমেন্ট। This is a classical example of pattern of involvement in SPA. Asymmetrical involvement, large joint এবং lower limb predominance এবং bilateral sacroiliac joint involvement বা unilateral sacroiliac joint involvement এবং spine involvement. Enthesitis, আমরা প্রথম দিন enthesitis সম্পর্কে বলেছিলাম, আজকে আমরা আবার বলতেছি যে what is enthesitis? Enthesitis refers to inflammation around enthesis. অর্থাৎ এনথেসিস কি জিনিস আমরা বলেছিলাম, সাইট অফ ইনসারশন অফ লিগামেন্ট, টেন্ডন, জয়েন্ট ক্যাপসুল, মাসল অ্যান্ড ফাসা টু দি বোন। বোনসের যে পয়েন্টে এই স্ট্রাকচার গুলো লিগামেন্ট, টেন্ডন, ফাসা, জয়েন্ট ক্যাপসুল অ্যাটাচমেন্ট নেয় সেটাকে আমরা বলবো এনথেসিস। এবং এখানে যদি ইনফ্লামেশন হয় তাহলে আমরা বলবো এনথেসাইটিস। এটাকে আমরা বলেছি রিলেটিভলি স্পেসিফিক ফর স্পন্ডাইলোআর্থ্রাইটিস, অর্থাৎ রিউমেটিক যে আদার ডিজিজ গুলো হয় সেগুলোতে সাধারণত এটি থাকে না, এনথেসাইটিস থাকে না। এনথেসাইটিস থাকলে আমরা ধরে নিব পেশেন্টের স্পন্ডাইলোআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনাই বেশি। এবং টিপিক্যাল এনথেসাইটিসের সাইট হচ্ছে একিলিস টেন্ডন। একিলিস টেন্ডন ক্যালকেনিয়ামের পোস্টেরিয়র অ্যাসপেক্টে যেখানে অ্যাটাচমেন্ট নেয় সেই পয়েন্টে যদি টেন্ডারনেস থাকে, পেইন থাকে, সোয়েলিং থাকে তাহলে আমরা বলবো একিলিস টেন্ডন এনথেসাইটিস। আর একটা এক্সাম্পল আমরা বলবো প্লান্টার ফাসাইটিস। প্লান্টার ফাসা মানে আমাদের হিলের আন্ডার সার্ফেসে, অর্থাৎ আন্ডার সার্ফেস অফ দ্য ক্যালকেনিয়াম, এখানে প্লান্টার ফাসা যেখানে অ্যাটাচমেন্ট নেয় সেখানে যদি পেশেন্টের পেইন, টেন্ডারনেস থাকে তাহলে আমরা চিন্তা করতে পারি পেশেন্টের প্লান্টার ফাসাইটিস আছে। এবং এই একিলিস এনথেসাইটিস এবং প্লান্টার ফাসাইটিস আর টু ভেরি কমন এক্সাম্পল অফ
এনসিসাইটিস। এখানে আপনারা এই ডায়াগ্রামটি লক্ষ্য করতে পারেন, এখানে একটা ইমেজ দেওয়া আছে, আমরা প্রথম দিনের লেকচারেও এই এক্সাম্পলটি দিয়েছিলাম। এখানে রাইট অ্যাঙ্কেল যদি আপনারা দেখেন, রাইট অ্যাঙ্কেল, রাইট হিল, ব্যাক অফ দি রাইট হিল, আপনারা দেখেন যে বাম পাশের যে একিলিস টেন্ডন, সেই টেন্ডনটি শার্পলি ওয়েল ডিফাইন্ড, এবং এখানে আমরা সুন্দর একটা লেফট একিলিস টেন্ডন দেখতে পাচ্ছি। কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখুন যে রাইট একিলিস টেন্ডন কিন্তু লেফট একিলিস টেন্ডনের চাইতে সোলেন, এটা কিন্তু ফুলে আছে। তার মানে এই পেশেন্টের একিলিস টেন্ডিনাইটিস আছে। আবার একিলিস টেন্ডন যেখানে ক্যালকেনিয়ামের পোস্টিরিয়র অ্যাসপেক্টে যেখানে অ্যাটাচমেন্ট নেয়, সেখানে বাম পাশের অ্যাটাচমেন্ট নর্মাল, কিন্তু ডান পাশে যেখানে এই একিলিস টেন্ডন ক্যালকেনিয়ামের পোস্টিরিয়র অ্যাসপেক্টে অ্যাটাচমেন্ট নিয়েছে, সেখানে কিন্তু সোলেন আছে এবং ইরেইথেমা আছে। আপনারা ভালো করে খেয়াল করে দেখলে দেখবেন যে সেখানে একটা ইরেইথেমা মানে লাল হয়ে আছে, অর্থাৎ এখানে সোয়েলিং এবং ইরেইথেমা আছে, অর্থাৎ সাইন অফ ইনফ্লামেশন আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি একিলিস এনসিসাইটিস। ড্যাকটাইলিটিস। ড্যাকটাইলিটিস আমরা পূর্বেই বলেছি যে ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ স্পন্ডাইলোআর্থ্রাইটিস। এবং হোয়াট ইজ ড্যাকটাইলিটিস? ড্যাকটাইলিটিস ইজ এন্টায়ার সোয়েলিং অফ এ ডিজিজ। যখন হাতের একটি আঙুল বা হাতের আঙুল বা পায়ের আঙুল সম্পূর্ণ ফুলে যাবে, সেটাকে আমরা বলি ড্যাকটাইলিটিস। এখন ড্যাকটাইলিটিস কেন হয়? যখন ইনফ্লামেশন ফ্লেক্সর টেন্ডনের শীথ এবং অ্যাডজেসেন্ট সফট টিস্যুকে ইনভলভ করে, তখন এন্টায়ার সোয়েলিং অফ দি ডিজিজ হয়। আমরা এখানে একটা ছবি দিয়েছি, আপনারা লক্ষ্য করুন যে ডায়াগ্রাম, এখানে ডান হাতের 5টি আঙুলের মধ্যে মিডিল ফিঙ্গারটা কিন্তু অনেক বেশি সোয়েলিং হয়ে আছে, অন্যান্য আঙুলগুলো কিন্তু নর্মাল, কিন্তু মিডিল ফিঙ্গারের একদম শুরু থেকে বেস থেকে শুরু করে একদম টিপস পর্যন্ত পুরোটাই কিন্তু সোলে। এটা একটা এক্সাম্পল অফ ড্যাকটাইলিটিস। এখানে পায়ের একটা ছবি দেওয়া আছে, এখানে একটা ড্যাকটাইলিটিস আপনারা কি খেয়াল করতে পারতেছেন যে কোন আঙুলের ড্যাকটাইলিটিস হয়েছে? দেখুন, ফোর্থ টো কিন্তু সোলেন, অন্যান্য আঙুলগুলো কিন্তু নর্মাল, কিন্তু ফোর্থ টো there is entire swelling of the fourth toe. This is enthesitis or sausage disease. স্পন্ডাইলোআর্থ্রাইটিস ফিচার্সের আরো কিছু ডায়াগ্রাম আমি এখানে দেখাচ্ছি, যে আর্থ্রাইটিস এখানে নি জয়েন্ট সোলেন, এনসিসাইটিস একিলিস টেন্ডন এখানে সোলেন, এবং ড্যাকটাইলিটিস আছে সোয়েলিং অফ মাল্টিপল টোজ। স্পন্ডাইলোআর্থ্রাইটিসের আদার ফিচার্সের মধ্যে সোরিয়াসিস আছে, ড্রাই স্কেলি স্কিন আপনারা দেখতে পাচ্ছেন, সোরিয়াটিক নেইল ডিস্ট্রফি দেখতে পাচ্ছেন, এবং ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ক্রনস ডিজিজ, any part of the gastrointestinal tract may be involved, but ulcerative colitis only colon is involved. এক্সট্রা আর্টিকুলার ফিচার্স গুলোর মধ্যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছিলাম চোখে ইউভাইটিস। এখানে দেখুন যে রেডনেস অফ দি আইস, লাং ফাইব্রোসিস হতে পারে, এবং হার্টে অ্যাওর্টিক রিগারজিটেশন হতে পারে। ইউভাইটিস সম্পর্কে দু একটি কথা বলি, যে ইউভাইটিস ইউভিয়াল ট্রাক্টে আমরা বলি যে আইরাইটিস হতে পারে, বা আইরিডোসাইক্লিটিস হতে পারে। এবং এই ইউভাইটিসের পেশেন্ট কিন্তু যাদের এই সেলে B27 জিন পজিটিভ থাকে, তাদের কিন্তু ইউভাইটিস বেশি হয়। ইউভাইটিস কিরকম হয়? সাধারণত ইউনিল্যাটারাল, মানে হচ্ছে এক চোখে আক্রান্ত করে, হয় রাইট আই ইনভলভমেন্ট অথবা লেফট আই ইনভলভমেন্ট, কিন্তু কখনো কখনো বোথ আই ইনভলভমেন্ট হতে পারে। হোয়াট আর দি প্রেজেন্টেশন অফ ইউভাইটিস? ইউভাইটিস আপনারা কিভাবে বুঝবেন? আমরা সিমটম বলেছি পেইনফুল রেড আই। একদম সংক্ষেপে যদি আপনারা মনে রাখতে চান তাহলে মনে রাখবেন পেইনফুল রেড আই, অর্থাৎ দুই চোখের এক চোখ ভালো, হঠাৎ করে আরেক চোখ হঠাৎ করে লাল হয়ে গেছে, এবং এই লাল হওয়া অবস্থায় চোখে ব্যথা হয়েছে, ব্যথা বা জ্বালা পোড়া, এবং প্যাশেন্টের লেক্রিমেশন থাকতে পারে, এবং ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট মানে ব্লাড ভিশন, পেশেন্ট ঝাপসা দেখতে পারে। তাহলে আমরা যখন পেশেন্টের হিস্ট্রি নেব, তখন যখন আমরা জিজ্ঞেস করবো আপনার চোখ কি কখনো লাল হয়ে গিয়েছিল, এবং এই লাল হওয়া অবস্থায় চোখে কি জ্বালা পোড়া বা ব্যথা হয়েছে, এবং চোখে কি আপনি কম দেখতে পেয়েছিলেন, এই হিস্ট্রি গুলো নিলে
যদি পজিটিভ আনসার হয় তাহলে আমরা চিন্তা করতে পারি পেশেন্টের ইউভাইটিস হয়েছিল। কার্ডিওভাস্কুলার ইনভলভমেন্টের মধ্যে এখন লেস দ্যান 10% পেশেন্টের ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার ইনভলভমেন্ট হতে পারে স্পন্ডাইলোআর্থ্রাইটিসে। সবচেয়ে কমনের মধ্যে অ্যাওর্টাইটিস বা অ্যাওর্টিক রিগর্জিটেশন, মাইট্রাল ভালভ ইনসাফিসিয়েন্সি এবং এট্রিওভেন্ট্রিকুলার ব্লক, এটা লং স্ট্যান্ডিং স্পন্ডাইলোআর্থ্রাইটিসের ডিজিজের ক্ষেত্রে এই ম্যানিফেস্টেশন গুলো হতে পারে। কি কি হতে পারে? অ্যাওর্টিক রিগর্জিটেশন, মাইট্রাল ভালভ ইনসাফিসিয়েন্সি এবং এট্রিওভেন্ট্রিকুলার ব্লক। আদার ইনভলভমেন্ট আর আদার কমপ্লিকেশনস গুলোর মধ্যে কিডনিতে অ্যামাইলোইডোসিস হতে পারে, নিউরোলজিক্যাল কিছু কমপ্লিকেশনস হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন, অবশ্যই মনে রাখতে হবে। পেশেন্টের ফার্স্ট সার্ভাইকাল এবং সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রাল যে জয়েন্ট, সেটাকে আমরা বলি অ্যাটলান্টো এক্সিয়াল সাবলাগ জয়েন্ট, সেই অ্যাটলান্টো এক্সিয়াল সাবলাক্সেশন হতে পারে। ডেন্সের বডি যখন সাবলাক্সেশন হয়ে যায় তখন কিন্তু সেটা স্পাইনাল কর্ডকে কম্প্রেশন করতে পারে। এটা একটা খুবই ভয়ঙ্কর কমপ্লিকেশন। তখন সার্ভাইকাল মায়োলোপ্যাথি ডেভেলপ করতে পারে পেশেন্টের। আদার কমপ্লিকেশনের মধ্যে কর্ডাইকুইনার সিনড্রোম ডেভেলপ করতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এবং ইনভলভমেন্ট হতে পারে। মেটাবলিক বোন ডিজিজের মধ্যে অস্টিওপোরোসিস খুবই গুরুত্বপূর্ণ একটি কমপ্লিকেশন। না, ফিজিক্যাল এক্সামিনেশন। আমরা স্পন্ডাইলোআর্থ্রাইটিসের পেশেন্টদেরকে কিভাবে এক্সামিনেশন করে থাকি? যেহেতু স্পাইন ইনভলভমেন্ট হতে পারে, তাহলে আপনারা এই ছবিগুলোর মধ্যে সবচেয়ে ডান পাশে দেখতে পাচ্ছেন যে একটা স্পন্ডাইলোআর্থ্রাইটিসের পেশেন্টের যখন আনট্রিটেড থাকে তখন স্পাইনে ম্যানিফেস্টেশন হলে কিরকম একটা পশ্চার হতে পারে। এই পশ্চারের মধ্যে ফ্লেক্স পশ্চার আমরা বলেছি, লস অফ লাম্বার লর্ডোসিস হবে এবং থোরাসিক কাইফোসিস ডেভেলপমেন্ট হবে, সেটা ঠিক। তাহলে ফ্লেক্স পশ্চার মানে ইনক্রিজ থোরাসিক কাইফোসিস এবং রেঞ্জ অফ মোশন অফ সার্ভাইকাল এবং লাম্বার স্পাইন এটা কিন্তু কমে যাবে। অর্থাৎ সার্ভাইকাল এবং লাম্বার স্পাইনের যে মোশন গুলো আছে, ফরওয়ার্ড বেন্ডিং বা ফ্লেকশন, এক্সটেনশন এবং ল্যাটারাল বেন্ডিং, যখন স্পাইন ফিক্সড হয়ে যাবে তখন কিন্তু, বা স্লাইটলি ফিক্সড হয়ে যাবে তখন কিন্তু এই বেন্ডিং গুলো বা মুভমেন্ট গুলো কমে যাবে। নর্মালি মানুষদের যে পরিমাণে ফ্লেকশন হবে, এক্সটেনশন হবে এবং ল্যাটারাল বেন্ডিং হবে, স্পন্ডাইলোআর্থ্রাইটিসের পেশেন্টদের কিন্তু পেইনের কারণে এবং অর্থাৎ জয়েন্টের এই স্পাইন ইনভলভমেন্টের কারণে এই মুভমেন্ট গুলো অনেক কমে যাবে। এরপরে আমরা বলেছি চেস্ট এক্সপানশন। যেহেতু চেস্ট পেইন হয় এবং রিব ইনভলভমেন্ট হয় এবং এখানের এনসিসিস ইনভলভমেন্ট হয়, সেজন্য চেস্ট এক্সপানশন কিন্তু কমে যাবে। যখন চেস্ট এক্সপানশন লেস দ্যান 3 সেন্টিমিটার অথবা 5 সেন্টিমিটার কম হবে, তখন আমরা বলবো লস অফ চেস্ট এক্সপানশন অর রিডিউসড চেস্ট এক্সপানশন। এছাড়া আমরা এসআই জয়েন্ট এবং আদার জয়েন্ট এক্সামিনেশন করে আমাদেরকে দেখতে হবে। এসআই জয়েন্টের এক্সামিনেশনে এখানে কতগুলো টেস্ট আমরা শুধু উল্লেখ করেছি, প্রসিডিউর গুলো এই লেকচারের সময়ের কারণে আমরা উল্লেখ করতে পারবো না। এখানে কম্প্রেশন আছে, ডিস্ট্রাকশন আছে, থাই থ্রাস্ট টেস্ট আছে, এছাড়া আরো অনেক রকমের টেস্ট আছে। এই টেস্ট গুলো করে আমরা স্যাক্রোইলের জয়েন্ট ইনভলভমেন্ট কিনা সেগুলো আমরা বুঝতে পারবো। এখন ইনভেস্টিগেশন। লং কেসে যখন আপনাদের এরকম স্পন্ডাইলোআর্থ্রাইটিসের একটি পেশেন্ট পড়বে অথবা রিটেন কোশ্চেন যখন আসতে পারে যে হাউ উইল ইউ ইনভেস্টিগেট দি পেশেন্ট, রিটেন কোশ্চেনও হতে পারে অথবা লং কেসেও এটা খুব কমনলি জিজ্ঞেস করা হতে পারে যে হাউ উইল ইউ ইনভেস্টিগেট দিস পেশেন্ট। তাহলে ইনভেস্টিগেশনকে আমরা মূলত 3টি ভাগে ভাগ করি। সেটা হচ্ছে ডায়াগনোসিসের জন্য কিছু আমরা ইনভেস্টিগেশন করব, পেশেন্টকে ম্যানেজমেন্ট করার জন্য কিছু ইনভেস্টিগেশন করব, অ্যান্ড নাম্বার 3 যে পেশেন্টের ফলো আপের জন্য কিছু ইনভেস্টিগেশন করব। এভাবে যদি আপনারা বলেন তাহলে আনসারটি অনেক বেশি সুন্দর হবে। ডায়াগনোসিসের জন্য আমরা কি কি টেস্ট করি? আমরা যেহেতু এটা একটা ইনফ্লামেটরি ডিজিজ, ইনফ্লামেটরি মার্কার গুলো এখানে বেশি হবে। ইনফ্লামেটরি মার্কার গুলোর মধ্যে ইএসআর এবং সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ইএসআর এবং সিআরপি অনেক বেশি হতে পারে। এবং আমরা প্রথমে প্যাথোফিজিওলজিতে বলেছি যে মোস্ট ইম্পর্ট্যান্ট জেনেটিক রিস্ক ফ্যাক্টর হচ্ছে HLA-B27। আমরা এই জেনেটিক টেস্টটি করতে পারি। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের পেশেন্টদের
বা স্পন্ডাইলোআর্থ্রাইটিসের পেশেন্টদের অনেক পেশেন্টদেরই HLA B27 পজিটিভ থাকে। তারপরে আমরা কিছু এক্স-রে করতে পারি, রেডিওলজিক্যাল কিছু ইভ্যালুয়েশন করতে পারি, এক্স-রে অফ দি এসআই জয়েন্ট মানে স্যাক্রোইলিক জয়েন্ট করতে পারি, এক্স-রে স্পাইন করতে পারি। অ্যাগেইন আমরা এমআরআইও করতে পারি স্যাক্রোইলিক জয়েন্ট এবং স্পাইনের। এছাড়া আলট্রাসোনোগ্রাম করে জয়েন্ট এবং এনসিসিস গুলো আমরা ইভ্যালুয়েট করতে পারি। এগুলো করা হয় ডায়াগনোসিসের জন্য এই ইনভেস্টিগেশন। তাহলে ইএসআর, সিআরপি, জেনেটিক টেস্টের মধ্যে HLA B27 এবং রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, এগুলো হচ্ছে ডায়াগনোসিসের জন্য এই পরীক্ষাগুলো আমরা করব। এখন আমরা ম্যানেজমেন্টের জন্য কি কি ইনভেস্টিগেশন করব। ম্যানেজমেন্ট বলতে আমরা পেশেন্টকে যেহেতু বিভিন্ন রকমের ড্রাগ দেব, মানে ব্যথার ওষুধ দেব, ডিজিজ মডিফাইং ড্রাগ দেব, এই সমস্ত ড্রাগ দিতে গেলে পেশেন্টের ব্লাডে কোনো সমস্যা আছে কিনা, পেশেন্টের বোন কোনো ব্লাড সেলে কোনো অসুবিধা আছে কিনা, পেশেন্টের লিভার বা কিডনি ভালো আছে কিনা, বা পেশেন্টের কোনো ইনফেকশন আছে কিনা, সেগুলো আগে চেক করে নেব। সেটা করার জন্য কি কি করতে হয়, ফুল ব্লাড কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হবে, লিভার ফাংশন টেস্টের মধ্যে ALT, কিডনি ফাংশন টেস্টের মধ্যে সিরাম ক্রিয়েটিনিন, এবং পেশেন্টের ইনফেকশন আছে কিনা সেজন্য ইউরিন RE রুটিন এক্সামিনেশন, একটা টেস্ট এক্সরে, হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেন, এবং LTBI মানে ল্যাটেন্ট টিবি ইনফেকশন আছে কিনা সেটা দেখার জন্য এমটি টেস্ট বা টিউবারকুলিন টেস্ট, কখনো কখনো চেস্ট এক্সরে। এগুলো করে আমরা যদি সবকিছু সুন্দর থাকে তাহলে পেশেন্টদের ম্যানেজমেন্ট শুরু করতে পারি। তাহলে ম্যানেজমেন্টের জন্য সিবিসি, ALT, ক্রিয়েটিনিন, ইউরিনারি, চেস্ট এক্সরে, এমটি টেস্ট, HbA1c এগুলো আমরা করতে পারি। এখন এরপরে আমরা বলেছি যে আর কি কি ইনভেস্টিগেশন করা হয়, সেটা হচ্ছে ফলো আপ, এবং যে ড্রাগ ম্যানেজমেন্ট দেওয়া হয় সেই ম্যানেজমেন্টের টক্সিসিটি মনিটরিং করার জন্য 3 মাস পর পর এই পরীক্ষাগুলো করা লাগতে পারে। সেটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, ইএসআর, সিআরপি, ALT, ক্রিয়েটিনিন, এবং অনেক সময় আলট্রাসোনোগ্রাম করে ট্রিটমেন্টের রেসপন্স দেখা হয়। তাহলে আপনারা ইনভেস্টিগেশন গুলোকে তিন ভাগে ভাগ করবেন, ডায়াগনোসিসের জন্য, ম্যানেজমেন্টের জন্য, এবং ফলো আপ বা টক্সিসিটি মনিটরিং করার জন্য ইনভেস্টিগেশন। HLA B27 সম্পর্কে একটি কথা মানে বলা উচিত, সেটি হচ্ছে যে HLA B27 আপনারা শুধুমাত্র কালার্ড যে লাইনগুলো আছে অর্থাৎ থার্ড এবং ফোর্থ লাইন, এই দুটো লাইনের দিকে একটু খেয়াল করে দেখুন। HLA B27 সম্পর্কে বলা আছে যে 90% অফ হোয়াইট পেশেন্ট, হোয়াইট বলতে ইউরোপিয়ান আমেরিকান হোয়াইটদের কথা বলা হয়েছে, যে 90% অফ হোয়াইট পেশেন্ট উইথ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস তাদের HLA B27 পজিটিভ থাকে। অর্থাৎ 100 জন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস পেশেন্টের মধ্যে 90 জনেরই HLA B27 পজিটিভ থাকে। কিন্তু যারা ব্লাড পেশেন্ট তাদের বেলায় 90%-এর পরিবর্তে 50% অফ দি ব্লাড পেশেন্ট উইথ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হ্যাভ পজিটিভ HLA B27। এরপরে এক্স-রে রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের মধ্যে এক্স-রে স্যাক্রোইলিয়াক জয়েন্ট সম্পর্কে আমরা একটু কয়েকটি ছবি আপনাদেরকে দেখাতে পারি। এখানে স্যাক্রোআইলাইটিস বলা হয়, রেডিওলজিতে স্যাক্রোইলিয়াক জয়েন্টের যে ফাইন্ডিং সেটাকে বলা হয় স্যাক্রোআইলাইটিস। এটার একটা গ্রেডিং আছে, এটা আমরা বলি গ্রেড 0 থেকে গ্রেড 4। গ্রেড 0 হচ্ছে নর্মাল। আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট নর্মাল। স্যাক্রোইলিয়াক জয়েন্ট আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এখানে এটা হচ্ছে রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট এবং এটা হচ্ছে লেফট স্যাক্রোইলিয়াক জয়েন্ট। স্যাক্রোইলিয়াক জয়েন্ট কিন্তু একদমই স্বাভাবিক। এখানে নর্মাল, দিস ইজ এ নর্মাল স্যাক্রোইলিয়াক জয়েন্ট এক্স-রে। এখানে আরেকটি এক্সাম্পল আমরা দিয়েছি, দেখুন যে এখানে রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট এবং লেফট স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এটা কিন্তু আগের ছবির মতো নয়। আগের ছবিতে আপনারা আবার দেখুন যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট গুলোর বর্ডার, স্যাক্রাল পোর্শন এবং আইলিয়াক পোর্শনের যে বাউন্ডারি, সেটা একটা শার্প আউটলাইন আছে এবং জয়েন্ট স্পেস খুব ক্লিয়ারলি আইডেন্টিফাই করা সম্ভব। কিন্তু এই ছবিতে দেখুন জয়েন্ট স্পেস কিন্তু অনেকটাই কমে গেছে এবং এখানে
স্যাক্রাল বর্ডার এবং আইলিয়াক বর্ডার এটা কিন্তু শার্প আউটলাইন এখানে নেই। এখানে কি হয়ে গেছে, স্ক্লেরোসিস হয়ে গেছে, অনেকটা সাদা হয়ে গেছে, ডেনসিটি বেড়ে গেছে, এবং মাঝখানের যে স্পেস সেই স্পেস কিন্তু এখানে নাই, স্পেস কিন্তু অনেকটা কমে গেছে। তার মানে জয়েন্ট কিন্তু ফিউশন হয়ে গেছে। এটা রাইট সাইডে গ্রেড 3 স্যাক্রোয়াইলিটিস এবং লেফট সাইডে গ্রেড 2 স্যাক্রোয়াইলিটিস। এখন স্পাইনের একটা এক্সরে, এখানে সিনডেসমোম ফাইভ তৈরি হয়েছে এবং এটাকে বলা হয় ব্যাম্বু স্পাইন। ইন্টারস্পাইনাস লিগামেন্ট যখন ক্যালসিফিকেশন হয়ে যায় এবং অ্যান্টেরিয়র লিগামেন্টাস ফ্লাভাম, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লিগামেন্ট যখন ইনভলভমেন্ট হয়ে যায়, তখন এরকম ব্যাম্বু স্পাইন ডেভেলপমেন্ট হতে পারে। এখানে এমআরআই এর একটা পিকচার দেওয়া আছে। দেখুন যে রেড যে অ্যারো দুটো দেওয়া আছে, রেড অ্যারো, এই অ্যারো গুলোতে দেখানো হয়েছে যে স্যাক্রাল পোর্শন অফ দ্য বোন, সেই স্যাক্রাল পোর্শন অফ দ্য বোনস কিন্তু অনেকটা ইন্টেন্সিটি বেড়ে গেছে, মানে সাদা হয়ে গেছে। এইটা হচ্ছে বোন ম্যারো ইডিমা। তো এই বোন ম্যারো ইডিমা ইন্ডিকেট করে স্যাক্রোইলিয়াক জয়েন্টের ইনফ্লামেশন। এখানে আলট্রাসোনোগ্রাম অফ এ একিলিস টেন্ডন, এখানে একটা একিলিস টেন্ডনের আলট্রাসোনোগ্রামের পিকচার দেওয়া আছে। টি হচ্ছে টেন্ডন, এখানে দেখুন একটা ফিব্রিলার স্ট্রাকচার, একটা দড়ির মতো স্ট্রাকচার, যেটা একিলিস টেন্ডন ক্যালকেনিয়াম। এ পাশে যেটা সাদা দেখা যাচ্ছে চকের দাগের মতো, এটা হচ্ছে একিলিস বোন, এই ক্যালকেনিয়াম বোন। এই ক্যালকেনিয়াম বোনসে টি মানে হচ্ছে টেন্ডন ইনসারশন নিয়েছে, এখানে একটা ফিব্রিলার প্যাটার্ন আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে যে টেন্ডনটা সব দিকে সমান, আস্তে আস্তে ন্যারো হয়ে ক্যালকেনিয়ামের সাথে অ্যাটাচমেন্ট নিয়েছে এবং একটা ফিব্রিলার স্ট্রাকচার। কিন্তু একটা এনসিসাইটিসের পেশেন্টের যখন আমরা দেখব, তখন দেখুন যে টেন্ডনটা কিন্তু সেই রকম ফিব্রিলার আর নাই, এবং ক্যালকেনিয়ামের সাথে যেখানে টেন্ডনটা অ্যাটাচমেন্ট নিয়েছে সেইখানে কিন্তু অনেক ঠিক হয়ে গেছে টেন্ডনটা। প্রথমে যেরকম ফিব্রিলার স্ট্রাকচার ছিল, কিন্তু যেখানে ক্যালকেনিয়াম বোনসের সাথে অ্যাটাচমেন্ট নিয়েছে এটা কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে, এবং এই ফিব্রিলার যে প্যাটার্নটা ছিল সেই ফিব্রিলার প্যাটার্নটা লস্ট হয়ে গেছে। এটা হচ্ছে একটা টিপিক্যাল আল্ট্রাসাউন্ড ডায়াগ্রাম অফ একিলিস এনসিসাইটিস। নাও দেয়ার আর সাম ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া। এই ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া গুলো মূলত রিসার্চ পারপাসে ব্যবহার করা হয়। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের কিছু ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া আছে, সোরিয়েটিক আর্থ্রাইটিসের ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া আছে, পেরিফেরাল স্পন্ডাইলো আর্থ্রাইটিসের ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া আছে। এগুলো মূলত পোস্ট গ্রাজুয়েট লেভেল অফ এডুকেশন। তবু সংক্ষেপে আপনাদের জন্য আমি জাস্ট এই ক্রাইটেরিয়া গুলোর নাম বলে যাচ্ছি এবং ক্রাইটেরিয়া গুলো ইন শর্ট একটু দেখিয়ে যাচ্ছি, যাতে আপনারা ভবিষ্যতে ইন্টারেস্ট ফিল করেন। তো এখানে মডিফাইড নিউ ইয়র্ক ক্রাইটেরিয়া নামে একটা ক্রাইটেরিয়া আছে, যেটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এখানে ক্লিনিক্যাল তিনটা ক্রাইটেরিয়া আছে এবং একটা রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়া আছে। তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে ইনফ্লামেটরি লো ব্যাক পেইন এবং লিমিটেশন অফ মোশন অফ লাম্বার স্পাইন, আর হচ্ছে লিমিটেশন অফ চেস্ট এক্সপানশন। এই তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে যদি একটা ক্রাইটেরিয়া থাকে এবং যদি রেডিওলজিক্যাল একটা ক্রাইটেরিয়া থাকে, মানে স্যাক্রোইলিটিস, এক্সরেতে স্যাক্রোইলিক জয়েন্টের এক্সরেতে যদি আমরা স্যাক্রোইলিটিস পাই, বাইল্যাটারাল গ্রেড 2 স্যাক্রোইলিটিস অথবা ইউনিল্যাটারাল গ্রেড 3 অর 4 স্যাক্রোইলিটিস যদি আমরা পাই, তাহলে আমরা সেই পেশেন্টকে ডায়াগনোসিস করতে পারবো পেশেন্টের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হয়েছে। এখন যে সমস্ত পেশেন্টের এক্সরেতে স্যাক্রোইলিটিস আমরা পাবো না, এই যে স্যাক্রোইলিটিস, একটা পেশেন্টের স্যাক্রোইলিটিস শুরু হওয়ার পরে এক্সরেতে সেই ফাইন্ডিং পেতে অনেক দিন সময় লাগে, অনেক বছর সময় লাগে। অর্থাৎ কোনো পেশেন্টের কোমরে ব্যথা শুরু হওয়ার প্রায় 8-10 বছর পরে গিয়ে আমরা এক্সরেতে এই এক্সরেতে স্টেন গুলো দেখতে পাবো, মানে স্যাক্রোইলিটিস দেখতে পাবো। তাহলে এতদিন পরে গিয়ে আমরা যখন এক্সরেতে দেখতে পাবো, তখন যদি ডায়াগনোসিস হয়, এতদিন তো পেশেন্টের সঠিক ম্যানেজমেন্ট রোগী ব্যাহত হচ্ছে। সেই কারণে এক্সরেতে ফাইন্ডিং আসার পূর্বেই আমাদেরকে ডায়াগনোসিস করার জন্য আরেকটি ক্রাইটেরিয়া তৈরি করা হয়েছে, সেটাকে আমরা বলি আসাস ক্রাইটেরিয়া। আসাস ক্রাইটেরিয়া পূর্বে আমরা বলেছি যে
অ্যাসেসমেন্ট অফ স্পন্ডাইলোআর্থ্রাইটিস স্টাডি গ্রুপ, এটা একটা ইন্টারন্যাশনাল গ্রুপ অফ এক্সপার্ট, তাদের একটা ক্রাইটেরিয়া ফর আর্লি ডায়াগনোসিস, মানে 7-8 বছর 9 বছর 10 বছর পরে যে এক্সরেতে চেঞ্জ আসবে, সেই এক্সরেতে চেঞ্জ আসার আগেই আমাদের যে ডায়াগনোসিসের যে ক্রাইটেরিয়া সেটাকে আমরা বলি আসাফ ক্রাইটেরিয়া। সেটা কিরকম? স্যাক্রোইলাইটিস অন ইমাজিং যদি হয়, যেমন এমআরআইতে আমরা এক্সরের আগেই বুঝে যেতে পারি যে পেশেন্টের বোন ম্যারো ইডিমা আছে, অথবা যদি HLA-B27 পজিটিভ থাকে, তার সাথে যদি স্পন্ডাইলোআর্থ্রাইটিসের কিছু ক্লিনিক্যাল ফিচার্স আছে, এগুলো যদি দুটো ফিচার্স পজিটিভ থাকে, তাহলে আমরা ক্লাসিফাই করতে পারবো যে পেশেন্টের স্পন্ডাইলোআর্থ্রাইটিস আছে। তো সেই মানে স্পন্ডাইলোআর্থ্রাইটিসের কি কি ফিচার্স আছে? অনেকগুলো ক্লিনিক্যাল ফিচার্স আছে। এখানে আমরা প্রায় 11টি ক্লিনিক্যাল ফিচার্স দিয়েছি। এখন এই 11টি স্পন্ডাইলোআর্থ্রাইটিসের ফিচার্সের মধ্যে প্রায় আমাদের লার্নারদের মনে থাকে না, সবগুলো ভালো মতো বলতে পারেন না। তো কমনলি যখন জিজ্ঞেস করা হয় যে স্পন্ডাইলোআর্থ্রাইটিসের ফিচার্স গুলো একটু বলুন, মানে স্পন্ডাইলোআর্থ্রাইটিসের ফিচার্স কি, তো এখন এখানে মনে রাখার এই 11টা ক্রাইটেরিয়া মনে রাখার একটা সহজ পথ আছে। আপনারা প্রথমে দেখেন স্পন্ডাইলোআর্থ্রাইটিস ফিচার, সেই ফিচার্সের মধ্যে আপনারা মনে রাখবেন ABCDEFGHPU। এ মানে হচ্ছে আর্থ্রাইটিস, বি মানে হচ্ছে ব্যাক পেইন, সি মানে হচ্ছে ক্রনস ডিজিজ অথবা কোলাইটিস, ডি মানে হচ্ছে ড্যাক্টাইলিটিস, ই মানে হচ্ছে এনথেসাইটিস, এফ মানে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি অফ স্পন্ডাইলোআর্থ্রাইটিস, জি মানে হচ্ছে গুড রেসপন্স টু এনএসআইডি, এইচ মানে হচ্ছে HLA-B27, PU, পিতে হচ্ছে সোরিয়াসিস, ইউতে হচ্ছে ইউভাইটিস। এটা এভাবে আপনারা সংক্ষেপে, আমিও এভাবে মনে রাখি, ABCDEFGHPE। তাহলে যদি HLA-B27 পজিটিভ হয়, তার সাথে যদি এখানে দুটো ফিচার থাকে, তাহলে কিন্তু আমরা আর্লি ডায়াগনোসিস করে ফেলতে পারি পেশেন্টের স্পন্ডাইলোআর্থ্রাইটিস আছে, এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস আছে। এখানে আসাফ ক্রাইটেরিয়া ফর পেরিফেরাল আর্থ্রাইটিসের ক্রাইটেরিয়া দেওয়া আছে, কিছু ক্লিনিক্যাল ফিচার্স আছে। কোনো পেশেন্টের যদি আর্থ্রাইটিস থাকে, এনসেসাইটিস থাকে অথবা ড্যাক্টাইলিটিস থাকে, তার সাথে যদি এই যে কিছু ক্লিনিক্যাল ফিচার্স দেওয়া আছে এগুলো যদি থাকে, তাহলে আমরা পেশেন্টকে ক্লাসিফাই করতে পারবো যে পেশেন্টের পেরিফেরাল আর্থ্রাইটিস, পেরিফেরাল স্পন্ডাইলোআর্থ্রাইটিস আছে। সোরিয়েটিক আর্থ্রাইটিসের জন্য ডেভিডসন মেডিসিনেও এবারে একটা ক্রাইটেরিয়া ইনক্লুড করা হয়েছে, এটাকে বলা হয় ক্যাসপার ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া, মানে ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া ফর সোরিয়েটিক আর্থ্রাইটিস, সংক্ষেপে PSA। সোরিয়েটিক আর্থ্রাইটিস, ক্যাসপার মানে হচ্ছে ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া ফর সোরিয়েটিক আর্থ্রাইটিস। পেশেন্টের কারেন্ট সোরিয়াসিস থাকলে 2 পয়েন্ট, পেশেন্টের পার্সোনাল হিস্ট্রি, পূর্বে সোরিয়াসিস থাকলে 1 পয়েন্ট, ফ্যামিলি হিস্ট্রি থাকলে 1 পয়েন্ট, এবং সোরিয়েটিক নেইল চেঞ্জ যদি থাকে, নেইলে যদি সোরিয়েটিক ডিজিজ থাকে, নেইল ডিস্ট্রফি, পিটিং, অনাইকোলাইসিস যদি থাকে তাহলে 1 পয়েন্ট, এবং ইনভেস্টিগেশনের মধ্যে যদি পেশেন্টের রিউমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ হয় তাহলে 1 পয়েন্ট, এবং এক্সরেতে যদি জাক্সটা আর্টিকুলার নিউবোন ফরমেশন হয় হ্যান্ড এবং ফুটের এক্সরেতে তাহলে 1 পয়েন্ট। এই পয়েন্টগুলোর মধ্যে যদি কোনো পেশেন্টের 3 পয়েন্ট থাকে, তাহলে আমরা ক্লাসিফাই করতে পারবো পেশেন্টের সোরিয়েটিক আর্থ্রাইটিস আছে। নাও ট্রিটমেন্ট অফ স্পন্ডাইলোআর্থ্রাইটিস, ট্রিটমেন্টটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি, যে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং সার্জারি। সার্জারি খুবই অল্প সংখ্যক পেশেন্টদের, তাদের খুবই জটিলতা ডেভেলপ করে, কমপ্লিকেশন ডেভেলপ করে, তাদের বেলায় সার্জারি প্রয়োজন হয়। না হলে মূলত নন ফার্মাকোলজিক্যাল এবং ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট বেশি পেশেন্টদের জন্য প্রয়োজন হয়। এখন নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট মানে ওষুধ ছাড়া চিকিৎসার মধ্যে কি কি আছে, সেটা হচ্ছে পেশেন্ট এডুকেশন। এই ধরনের পেশেন্টকে আমাদেরকে ভালো করে বুঝাতে হবে যে রোগের প্যাথোফিজিওলজি কিরকম, ন্যাচারাল কোর্স এবং আউটকাম কিরকম, এবং ট্রিটমেন্টের অপশনগুলো। এটা হচ্ছে পেশেন্ট এডুকেশন। ভালো করে আমাদের পেশেন্টকে বোঝাতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, ফিজিক্যাল থেরাপি এবং রিহ্যাবিলিটেশন একটা পার্ট অফ নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট,
স্মোকিং অবশ্যই সিসেশন করতে হবে, কারণ এই ধরনের পেশেন্টদের কার্ডিওভাস্কুলার রিস্ক অত্যন্ত বেশি। এবং পেশেন্ট অ্যাসোসিয়েশন অ্যান্ড সেলফ হেল্প গ্রুপ, পেশেন্টদের নিজেদের মধ্যে একটা সংগঠন তৈরি করে ফেলতে হবে, যে সংগঠন থেকে পারস্পরিক তথ্য বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার পথ সুগম হবে। তাহলে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের শুধুমাত্র হেডিং গুলো যদি আপনারা মনে রাখেন, 1 নম্বর হচ্ছে পেশেন্ট এডুকেশন, রেগুলার এক্সারসাইজ, ফিজিক্যাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, স্মোকিং সিসেশন, পেশেন্ট অ্যাসোসিয়েশন অ্যান্ড সেলফ হেল্প গ্রুপ। শুধু হেডিং গুলো যদি আপনারা পরীক্ষা হলে লিখে আসতে পারেন বা ভাইভা বোর্ডে আনসার করতে পারেন অথবা লং টেস্টে আনসার করতে পারেন, সেটাই এনাফ। এর বেশি কিছু আন্ডার গ্রাজুয়েট লেভেলে জানতে হবে। এখন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, যেহেতু এই ধরনের পেশেন্টের জয়েন্ট পেইন এবং ব্যাক পেইন থাকে, তাহলে আমরা এনএসএডি বা অ্যানালজেসিক এই পেশেন্টদের দিতে হবে। স্পন্ডাইলোআর্থ্রাইটিসের পেশেন্টের ট্রিটমেন্টের জন্য প্রথমে এনএসএডি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এবং অ্যানালজেসিক এগুলোই দেওয়া হয়। যদি এনএসএডি থেকে পেশেন্ট রেসপন্স না হয়, সেই ক্ষেত্রে আমরা ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগ, সংক্ষেপে ডিজিজ মডিফাইং ড্রাগ আমরা দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ গুলোর মধ্যে ন্যাপ্রোক্সেন, ইটুইকক্সিব এবং অনেকগুলো মানে এনএসএডির নাম দেওয়া আছে। অ্যানালজেসিকের মধ্যে প্যারাসিটামল, ট্রামাডল দেওয়া আছে। আর যদি এনএসএডি এবং অ্যানালজেসিকে পেশেন্টের রেসপন্স ভালো না হয়, পেশেন্ট যদি ভালো না হয়, তাহলে আমরা ডিজিজ মডিফাইং ড্রাগ দেব। এখন এই ডিজিজ মডিফাইং ড্রাগের মধ্যে কিছু আছে কনভেনশনাল ডিজিজ মডিফাইং ড্রাগ, যেমন সালফাসালাজিন। সোরিয়াটিক আর্থ্রাইটিসের জন্য আরো কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ আছে, যেমন মেথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন, ট্যাক্টোলিমাস। এরপরে যদি কনভেনশনাল ডিজিজ মডিফাইং ড্রাগেও যদি পেশেন্ট ভালো না হন, মানে ট্রিটমেন্টে রেসপন্স না হয়, সেই ক্ষেত্রে আমরা কিছু ড্রাগ ব্যবহার করি, যেগুলোকে বলা হয় বায়োলজিক্স। এই বায়োলজিক্স ড্রাগগুলোর হচ্ছে স্পন্ডাইলোআর্থ্রাইটিসের ট্রিটমেন্টের খুবই অত্যাধুনিক ট্রিটমেন্ট অপশন। তো বায়োলজিক ড্রাগের মধ্যে আমরা যেমন প্যাথোজেনেসিসে কিন্তু আমরা ডিসকাস করে আসছি যে কিছু সাইটোকাইন তৈরি হয় যেগুলো ক্রনিক ইনফ্লামেশন তৈরি করে। এই সাইটোকাইন গুলোর বিরুদ্ধে যে সমস্ত ড্রাগ, সেগুলোকে বলা হয় বায়োলজিক, যেগুলো স্পন্ডাইলোআর্থ্রাইটিসের খুবই কার্যকরী কিছু ওষুধ। তো এই সাইটোকাইন গুলো কি কি আছে? টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, তারপরে ইন্টারলিউকিন 17, ইন্টারলিউকিন 23, ইন্টারলিউকিন 12, এগুলো হচ্ছে কমন সাইটোকাইন। এই সাইটোকাইনের এগেইনস্টে যে সমস্ত ড্রাগ আছে, যেমন এন্টি টিএনএফ, এন্টি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এগুলোর মধ্যে ইনফ্লিক্সিমাব, এটানাসেপ, অ্যাডালিমোমাব, গলিমোমাব, সার্টলিজুমাব, এরকম কিছু নাম আছে যেগুলো আপনাদের কাছে খুবই বিদঘুটে মনে হতে পারে। এছাড়া ইন্টারলিউকিন 17 ইনহিবিটর সেকুকিনুমাব এবং ইন্টারলিউকিন 23-12 ইনহিবিটর ইউস্টিকিনুমাব, এগুলো খুবই অত্যাধুনিক ড্রাগ ফর স্পন্ডাইলোআর্থ্রাইটিস। বায়োলজিক ড্রাগের বাইরে জেনাকাইনেস ইনহিবিটর আছে, সংক্ষেপে জ্যাক ইনহিবিটর আছে, টোফাসিটিনিব একটা ড্রাগ। ফসফোডাইএস্টারেস ইনহিবিটরের মধ্যে এফ্রিমিলাস, যেটা সোরিয়াটিক আর্থ্রাইটিসে ইউজ করা হয়। এছাড়া পেশেন্টদের ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইউজ করা যেতে পারে। মনে রাখবেন যে স্পন্ডাইলোআর্থ্রাইটিসের পেশেন্টদের কখনো ওরাল স্টেরয়েড দেওয়া হয় না, আমরা কখনো কখনো জয়েন্টে ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড দিতে পারি। এছাড়া ভ্যাকসিনেশন, স্পন্ডাইলোআর্থ্রাইটিস গ্রুপের সকল পেশেন্টকে প্রতি বছরে মানে ইয়ারলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন করতে হবে, নিউমোকক্কাল ভ্যাকসিনেশন করতে হবে এবং হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনেশন করতে হবে। সার্জারি কাদের প্রয়োজন হয়? যাদের হিপ জয়েন্ট একদম ফিক্স হয়ে গেছে, হিপ জয়েন্ট ড্যামেজ হয়ে গেছে, তাদের হিপ আর্থ্রোপ্লাস্টি করা লাগতে পারে। যাদের স্পাইনে সিভিয়ার ডিফর্মিটি ডেভেলপ করেছে, তাদেরকে কারেক্টিভ অস্টিওটমি করার প্রয়োজন হতে পারে। এবং যদি একিউট ভার্টিব্রাল ফ্র্যাকচার হয়ে থাকে, তাহলে আমরা সেটাকে ফিক্সেশন করতে পারি। তাহলে ট্রিটমেন্ট এখানেই শেষ। এখন আমি প্রগনোসিসের দুটো স্লাইড বলে আমরা লেকচারের শেষ করব। লেকচারের শেষ পর্যায়ে এসে গেছি। কখনো কখনো খুব রেয়ারলি যদি কোনো স্টুডেন্ট খুব ভালো করে থাকেন,
লং কেসে, তাহলে লং কেসের শেষ দিকে খুব বেশি ভালো মার্কস দেওয়ার জন্য অনেক সময় এক্সামিনার জিজ্ঞেস করে থাকেন হোয়াট ইজ দি প্রগনোসিস অফ দ্য ডিজিজ। তাহলে এখানে সংক্ষেপে মেজরিটি অফ দ্য পেশেন্টদের মাইল্ড ডিজিজ থাকে এবং রেস্ট্রিক্টেড টু ফিউ স্মল জয়েন্ট এরিয়া, কয়েকটি জয়েন্টের মধ্যে সীমাবদ্ধ থাকে। বেশিরভাগ রোগীরই সাধারণত অল্প সমস্যা থাকে। কিন্তু বলা হয়েছে যে 50 বছরের 50-এর দশক পর্যন্ত বয়স পর্যন্ত সাধারণত খুবই ভালোভাবে কাজকর্ম চালিয়ে যেতে পারে। এমপ্লয়মেন্ট এফেক্টেড ইন 30% অফ মেলস। আর অল্প কিছু পেশেন্টদের, মাইনরিটি পেশেন্টদের খুব সিভিয়ার স্কেলেটাল রেস্ট্রিকশন হতে পারে এবং লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, যেগুলো এক্সট্রা স্কেলেটাল। কিছু ফ্যাক্টর আছে যেগুলো থাকলে আমরা মনে করতে পারি পেশেন্টদের বড় প্রগনোসিস খারাপ, সেই পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর বলি। এই ফ্যাক্টর গুলো থাকলে আমরা চিন্তা করবো সেই পেশেন্টদের প্রগনোসিস খারাপ। যেমন হিপ আর্থ্রাইটিস যদি থাকে, ড্যাকটাইলিটিস বা সসেজ ডিজিজ যদি থাকে, ব্যথার ওষুধে যদি রেসপন্স ভালো না হয়, লিমিটেশন ইন দ্য মোশন অফ লাম্বার স্পাইন যদি থাকে, অলিগো আর্থ্রাইটিস যদি থাকে, অল্প বয়সে যদি ইনভলভমেন্ট হয় অর্থাৎ জুভেনাইল অনসেট যদি থাকে এবং ইএসআর যদি হাই থাকে, এই ফ্যাক্টর গুলো থাকলে আমরা মনে করতে পারি সেই পেশেন্টের প্রগনোসিস খারাপ। Therefore, I like to thank you everybody for patient hearing.